আচ্ছা স্টার্ট করছি, চলো শুরু করা যাক। ওদেরকে মানুষ দেখে আমরা গ্র্যাভিটেশন শুরু করছি। গ্র্যাভিটেশন মানে কি? মহাকর্ষ। কে আবিষ্কার করেছিল? নিউটন। স্যার আপেল। আচ্ছা আপেল পড়ার গল্প আছে। এই বর্তমান পরিস্থিতির সাথে তখনের একটা বড় মিল আছে। যেই সময় নিউটন এই গ্র্যাভিটেশন আবিষ্কার করেছিলেন সেই সময়ের সাথে বর্তমান পরিস্থিতির একটা বিশাল মিল। কি মিল? তোমার আপেল উপর থেকে নিচে দিকে পড়তে এখন উপরে উঠে এখন নিচে পড়ে এখনো পড়ে। এটাই তো মিল। আচ্ছা সেগুলো কি মিল আছে? কি মিল আছে তখন আপেল নিচে দিকে পড়তে বর্তমান পরিস্থিতির সাথে? কিন্তু স্যার আরেকটা কিন্তু একটা অমিরও বিরাট আছে তখনকার যুগে আপেল পড়লে ওরা আবিষ্কার করতো আমরা খেলি। আচ্ছা তাহলে তখন চলছিল প্লেগ রোগ, এখন যেমন চলছে করোনা, তখন চলছিল প্লেগ, তখনও হয়ে গেছিল লকডাউন। নিউটনের কলেজ বন্ধ, রিসার্চ সেন্টার বন্ধ, সবকিছু বন্ধ। হ্যাঁ লকডাউনে সব বন্ধ, রিসার্চ সেন্টার দিয়ে কাটিয়ে দিয়েছে। যে যাও এসে এবার বসে আছে তোমার আপেল গাছে গড়ায় সুন্দর। মানে অনেকদিন থেকে ওটাতে ভাবছিলেন, যেমনি মাথায় আপেলটা পড়েছে মাথায় খুলে গেছে বুদ্ধি যে আচ্ছা এই জন্য পড়ছে, নিচের দিকে টানছে কেউ। তাহলে অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী আপেলকে নিচের দিকে টানছে, সেই জন্য আপেল নিচে চলে যাচ্ছে। নাহলে আগে লোকে কি ভাবতো যে উপরে যেহেতু খাওয়ার কেউ নেই তাহলে বেকার উপরে যাবে কেন, ছিলাম গ্যারান্টি পাবো নিচে সেগুলো শুনে যে মাথায় খারাপ হলো ভাবলো যেহেতু উপরে খাওয়ার কেউ নেই সেই জন্যই আপেল উপরে যেত না নিচে আসে। কিন্তু নিউটন আবিষ্কার করার পরে দেখা গেল যে না ব্যাপারটা ঠিক তা নয়। তাহলে নিউটনের যে গ্র্যাভিটেশনের যে বলছে যে কোনো দুটো বস্তু, যে কোনো দুটো ভর, আমরা যদি ভাবি দুটো ভর, দেখো ভরের মধ্যে একটা তফাৎ কি, আমাদের যদি বিন্দু ভরটা, এইটা একটা মাস ধরলাম m1, অন্য একটা মাস m2, এরা পরস্পর থেকে r দূরত্বে আছে। এইরকম সময় এরা কি করবে, পরস্পরকে একটা বল দিয়ে আকর্ষণ করবে। কি সমস্যা তোমাদের? কিছু নয় স্যার ওই বিন্দুটা আমি এরকম করেছি তাহলে চলবে। আচ্ছা হ্যাঁ চলবে। আচ্ছা দেখো ওটাও আসছি। তাহলে দেখো এই যে বলটা কি না ভরগুলোর গুণফলের সমানুপাতিক, এটা তোমরা মোটামুটি জানো তো, মাধ্যমিকে পড়েছো। আর দূরত্বের বর্গের ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমাদের এই সমানুপাতিক বলেছে, তাহলে সমানুপাতিককে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে ইকুয়েট করতে পারি, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ইউনিভার্সাল কেন বলা হচ্ছে? সার্বজনীন না, ধ্রুবক তো ধ্রুবক বলা হয় না। সব জায়গায় সমান একদম। এই যে জি এর ভ্যালু সব জায়গায় সমান, পৃথিবীতে রাখো, চাঁদে রাখো, মহাশূন্যে রাখো, তেলে ডুবে রাখো, জলে ডুবে রাখো, ইলেকট্রিক ফিল্ডে রাখো, ম্যাগনেটিক ফিল্ডে রাখো, কোনো চেঞ্জ নেই, জি এর ভ্যালু আমাদের একদম সেম। আচ্ছা এই যে ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ, মানে আকর্ষণ বল না বিকর্ষণ বল? আকর্ষণ বল। দেখো ওই যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সগুলো পড়েছি সেইগুলো আকর্ষণও হতে পারে আবার বিকর্ষণও হতে পারে, কিন্তু আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষীয় বল এটা শুধুমাত্র আকর্ষণ বল। মহাকর্ষীয় বল শুধুমাত্র আকর্ষণ বল। আচ্ছা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলছি, তার একটা মান আছে, মান কে বলতে পারবে? 6.67 into 10 to the power -11 এসআই ইউনিটে বলা আছে। তাহলে জি এর একক কি হবে? এখান থেকে দেখে বলো না, ইকুয়েশন থেকে জি বল
F r square divided by m1 m2 তাহলে f এর একক কি ml square to the power f minus f জিনিসটা কি না একক বলছি একক একক এটা হচ্ছে নিউটন নিউটন তারপর হচ্ছে মিটার পার r স্কয়ার হচ্ছে a স্কয়ার মিটার স্কয়ার মিটার স্কয়ার নিউটন নিউটন মিটার স্কয়ার বাই এমটা কি ছিল ভর ভর কেজি কেজি আর মানে হচ্ছে কেজি। কেজি নিউটন মিটার পার কেজি কেজি স্কয়ার মাইনাস প্লিজ কেজি আর নিচে দুটো ভর আছে না আরে নিচে আছে। ঠিক আছে মানে বাই কেজি স্কয়ার ব্যাস এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান আচ্ছা এখানে আরেকটা কি পয়েন্ট পেলাম না শুধুমাত্র আকর্ষণ বল আকর্ষণ আচ্ছা ধরো m1 ঘরের বস্তুটা বড় আর m2 ঘরের বস্তুটা ছোট ধরো m1 গ্রেটার দেন m1 এর ভর বেশি m2 এর ভর কম তাহলে কে বেশি বল দিয়ে আকর্ষণ করবে m1 বেশি বল দিয়ে করবে না m2 বেশি বল দিয়ে করবে m1 সরি মানে চেমান না না তুমি বলো আচ্ছা ধরো দুটো ভর দুটো সমান নয় m1 m2 চেয়ে বেশি ভারী তাহলে কে বেশি বল দিয়ে আকর্ষণ করবে m1 বেশি বল দিয়ে আকর্ষণ করবে না m2 কি বলো m1 মানে যে ভারী সে বেশি বল দিয়ে আকর্ষণ করবে তাই তো দুজনেই সমান বল দিয়ে আকর্ষণ করবে m1 ইনটু m2 আছে না বলটা m1 ইনটু m2 m1 আচ্ছা আসছে প্রকৃত বলে কি মানে হয় m1 m2 কে যে বল দিয়ে আকর্ষণ করবে m2 m1 কেও একই বল দিয়ে আকর্ষণ করবে কারণ m1 m2 আছে গুণ তাহলে পৃথিবী আপেলকে যে বল দিয়ে আকর্ষণ করছে আপেলও পৃথিবীকে একই বল দিয়ে আকর্ষণ করছে তাহলে আপেল কেন পৃথিবী থেকে আসছে পৃথিবী কেন আপেলের দিকে চলে যাচ্ছে দুজনের জন্য বল তো একই আমরা বলতে পারতাম যে আপেল ওখানে থাকবে পৃথিবী উঠে চলে যাচ্ছে স্যার আপেলের ভরটা কম হ্যাঁ এই আপেলের ভরটা করে এটা একদম ওইটাই তো মেন পয়েন্ট কিন্তু- তাহলে কিন্তু বল তো আমরা দেখছি সেম ভর কম হতে পারে আকর্ষণ বলটা সেম কিন্তু ভরের তার থেকে কারণে বেশি- ওইটা যেহেতু কি হচ্ছে কি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র পাবো তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় সেকেন্ড ভরকে তুমি বলতে F সমান m এ বল সমান ভরের ত্বরণ তাহলে দেখো দুজনের বল সমান কিন্তু দুজনের ত্বরণ কি সমান না ত্বরণ সমান নয় তাহলে আমরা এটাকে একটু ভালো করে লিখি একটা বড় একটা ছোট করে লিখি ধরো এটা আমাদের পৃথিবী আর্থ এখানে ছোট্ট একটা মাস আছে তাহলে এটাকে ক্যাপিটাল এম বলছি এটাকে স্মল এম বলছি এদের মাঝের দূরত্ব দেখো এদের মাঝের দূরত্ব যখন বলবো আমরা সেন্টার অফ মাস পড়ে নিয়েছি তাহলে মাঝের দূরত্ব বলতে সেন্টার অফ মাস দুটোর মাঝের দূরত্ব এইটা জিলাম যে ছবিটা এঁকেছিল তাতে কানেকশনটা কিন্তু মিডল পয়েন্ট থেকে হবে মিডল পয়েন্ট থেকে জিলাম এঁকেছে তাহলে অসুবিধা নেই কিন্তু এই যে এটাকে আর বলে রেঞ্জ করব আর বলতে সেন্টার অফ মাস থেকে ডিসটেন্স তাহলে এইবার দেখো দুজনেরই বলটা সেম ফোর্স তাহলে এটাকে আমরা এক নাম্বার বস্তু বলে দিই বা এ বস্তু বলে দিচ্ছি আর এটা বি বস্তু এ বস্তুর উপর বি বস্তুর দ্বারা প্রযুক্ত বল F এটাকে যদি আমরা এ বস্তুর উপর বি বস্তুর দ্বারা এফ এ বি বলি এটা কত হবে জি ক্যাপিটাল এম স্মল এম বাই এবার উল্টোটা বি বস্তুর উপর এ বস্তুর দ্বারা প্রযুক্ত বল এফ ডি এফ বি এ
এই ভ্যালুটা কত একই হচ্ছে দেখো জি তুমি স্মল এম ক্যাপিটাল এম বড় জোর বলতে পারো কিন্তু ব্যাপারটা তাহলে দুজনেরই বল সমান কিন্তু দুজনের ত্বরণ সমান নয় তাহলে এ বস্তুর উপর কত বল কাজ করছে না এ বি তাহলে আমরা যদি বলি যে এ বস্তুর ত্বরণ এ বস্তুর ত্বরণ এ সাফিক্স স্মল এ সাফিক্স কত হবে না এই বস্তুর উপর প্রযুক্ত বল তার ভর দিয়ে ভাগ করে দাও এই বস্তুর ভর কি ক্যাপিটাল এম তাহলে কত হবে জি কি হবে আরে শুধু জি নয় আরো তো আছে বলো তোমরা বললে আমি লিখব ক্যাপিটাল এম স্মল এম এখানে মানটা ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার ডিভাইডেড বাই মানে ক্যাপিটাল এম দেখো এ বস্তুর ত্বরণ কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল সমান ভর ইনটু ত্বরণ তাহলে ত্বরণ সমান এফ বাই একদম এবং বুঝতে না পারলে বলবে কি তাহলে দেখো এ বস্তুর ত্বরণ কি এ বস্তুর উপর বল এফ এবি এবি দিতে পারবে তাকে এ বস্তুর ভর দিয়ে ভাগ করে দাও তাহলে এ বস্তুর ত্বরণ পেয়ে গেল এ বস্তুর উপর বল কত জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার তাকে এ বস্তুর উপর ক্যাপিটাল এম দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে ক্যাপিটাল এম কেটে যাবে তাহলে ক্যাপিটাল এম কেটে গেলে কে পড়ে থাকবে স্মল এম বাই আর স্কয়ার একদম গুড তাহলে ক্যাপিটাল জি স্মল এম বাই আর স্কয়ার এটা কি পেলাম না এ বস্তুর ত্বরণ তাহলে বি বস্তুর ত্বরণ কত হবে বি বস্তুর ত্বরণ বলো তোমরা বলো এটা জি ক্যাপিটাল এম বাই আর বি বস্তুর ত্বরণ जी स्मॉल एम बाय स्क्वायर জি ক্যাপিটাল এম বাই একদম जी एम बाय स्क्वायर বি এ বাই স্মল এম বি বস্তুর ভর স্মল এম তাহলে আমরা স্মল এম দিয়ে ভাগ করব আর জি ক্যাপিটাল এম স্মল এম জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার তাকে স্মল এম দিয়ে ভাগ করে দাও স্মল এম কেটে গেল তাহলে কি পেয়ে গেলে একদম তাহলে বলো কোনটা বড় হচ্ছে এ বস্তুর ত্বরণ বেশি হচ্ছে না বি বস্তুর ত্বরণ বেশি হচ্ছে আগে শব্দটা কি ছিল কোনটা শব্দটা কোনটার ভর বেশি ছিল না এ বস্তুর ভর বেশি ছিল আমার এ এর ভর বেশি ছিল তাহলে বি বি বস্তুর বস্তুর ত্বরণ ত্বরণ বেশি হচ্ছে দেখো বি বস্তুর ত্বরণ বেশি তাহলে দেখো হালকা বস্তুর ত্বরণ বেশি হচ্ছে হ্যাঁ হয় তো কথা হয়ই কথা। কারণ ওটা ছোট বস্তু ভরটা কম তাহলে ত্বরণটা বেশি হবে একদম। বলের সাথে সমান একদম এই তো ওই জন্য আপেলের ত্বরণ বেশি হচ্ছিল পৃথিবীর ত্বরণ আপেলের তুলনায় নগণ্য আরে ওইদিকে জুতা আছে তুই ভাবো না যে এ বস্তুর ত্বরণ আর বি বস্তুর ত্বরণ এটা ভাগ করে দাও। কত পাবে ডিভাইডেড বাই বি বস্তুর ত্বরণ স্মল এম বাই ক্যাপিটাল এম জি বাই আর স্কয়ার কেটে যাচ্ছে জি বাই আর স্কয়ার কেটে যাচ্ছে স্মল এম বাই তাহলে দেখো পৃথিবীর ভর আপেলের ভরের কত গুণ মানে ও পৃথিবীর ভর আপনাদের বহু কোটি আপেল এইটুকু জিনিস পৃথিবী তার মানে কি দেখো আমরা যদি এটা ভাবি যে বড় বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ কি আপেলের ভর বাই পৃথিবীর ভর ইনটু আপেলের ত্বরণ তার মানে কি যেহেতু স্মল এম ভেরি ভেরি লেস দ্যান ক্যাপিটাল এম অতএব এ ভেরি ভেরি লেস দ্যান এ বি বস্তুর ত্বরণ এই বস্তুর ত্বরণের চেয়ে অনেক ছোট
অনেক বড় এই বস্তুর ত্বরণটা বেশি হবে, ছোট বস্তু না। দেখো বোঝা যাচ্ছে কিনা, বোঝা গেছে তো? ওই জন্য আপেল আমাদের পৃথিবীর দিকে চলে আসছে। সবার হয়ে গেছে? আচ্ছা, এইবার তোমরা বলো যে আমরা অভিকর্ষের কারণে আসছি, তার আগে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন সবাই বের করে বলো খাতায়। ডাইমেনশন বলছি যে এই যে এফ এ ডি এর ক্ষেত্রে মানে এখানে g m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার, এখানে ত্বরণ বলতে তো এখানে কোন জিনিসের তো কাজে লাগবে? ত্বরণ দেখো মানে দুটার ক্ষেত্রে যেই মানে ইয়েটা হচ্ছে ফোর্সটা আছে ওইখানে ত্বরণটা ওই F m এ ওইখানে ত্বরণটা আছে, কিন্তু যদি ওই দুটাই সেম হয়ে যায় তাহলে তো আপেলকে আকাশে ভেসে যাওয়া উচিত। না কি করেছে এর এদিকে ত্বরণ বেশি আর এদিকে ভর বেশি, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। আমি তো বললাম যে g টা সমান। কি সমান? ক্যাপিটাল দেখো আমাদের আমরা পৃথিবী আর আপেলের ব্যাপারটা দেখি, কনফিউশন যখন হচ্ছে পৃথিবী আর আপেল। এই তো পৃথিবী, পৃথিবীর ভর ধরলাম ক্যাপিটাল এর, আপেলের ভর ধরলাম স্মল এর, পৃথিবী থেকে আপেলের দূরত্ব আমরা ধরলাম স্মল আর। তাহলে বলো আপেলকে পৃথিবী কত বল দিয়ে টানছে? আপেলকে পৃথিবী কত বল দিয়ে টানছে? F g ক্যাপিটাল M স্মল m বাই r স্কয়ার। তাহলে আপেলের ত্বরণ কত হবে? ত্বরণ একক, এটা বাই আপেলের ভর, তাহলে ক্যাপিটাল G ক্যাপিটাল M r স্কয়ার বাই r স্কয়ার। কোন অসুবিধা নেই, আপেলের ত্বরণ এটা ভাসবে কি করে? পৃথিবী তো টানছে নিচের দিকে, আর উপরের দিকে কোথায়? উপরের দিকে তো প্রমাণ নেই, নিচের দিকে পৃথিবী টানছে, উপরের দিকে কেউ টানছে কি? নিচের দিকে, তো নিচের দিকে নেমে আসে। এবার পৃথিবী উপরের দিকে উঠে যাওয়ার কথা, পৃথিবীকে আপেল কত বল দিয়ে টানছে? সেম বল দিয়ে টানছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ আর্থ, পৃথিবীর অ্যাক্সিলারেশন কত? না ওই সেম অ্যাক্সিলারেশন বাই পৃথিবীর ভর g স্মল m বাই r স্কয়ার। এবারে দেখো ক্যাপিটাল এমটা অনেক বড়, তো পৃথিবীর ভর আর এটা আপেলের ভর, তাহলে ওই জন্য আপেলের অ্যাক্সিলারেশন বেশি। ক্লিয়ার? তাহলে সবাই এবার ক্যাপিটাল জি এর মাত্রা বের করেছে, হয়ে গেছে? সবাই যাদের ভাটি বের করো, ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি এখন বের করি, সবাই বের করবে ক্যাপিটাল জি এর মাত্রা। এই তো ফর্মুলা f সমান gm বাই r স্কয়ার, এখানে ক্যাপিটাল জি এর মাত্রা। আমি জানি না কত রেজাল্ট বের করো, চিঠি বেরিয়েছে আমার। যদি কারো অসুবিধা হয় বলো। বল, বল মানে কি? ভর ইনটু ত্বরণ। দেখো বল হচ্ছে ভর, আমি জাস্ট প্রথমে বলের মাত্রাটা বলছি, বলের মাত্রা সমান কি? ভরের মাত্রা ইনটু ত্বরণের মাত্রা। ভরের মাত্রা কি? ক্যাপিটাল এম। আর ত্বরণ মানে কি? বেগ বাই সময়। তার মানে আরে বেগের মাত্রা বলতে পারবে? সরণ বাই সময় মানে হচ্ছে বেগ কি? সরণ বাই সময়। সরণ L কি ইনভার্স চল লিখে দে। আর বেগ হচ্ছে সরণ বাই সময়, আর নিচে সময় আছে, সময় নিচে আছে সময়। তার মানে কত হয়ে গেল? m সরণ হচ্ছে l আর সময় হচ্ছে t, তার মানে m l t টু দি পাওয়ার -1। এটা কিসের মাত্রা হলো? বলের মাত্রা। বুঝতে অসুবিধা নেই তো?
এগুলো তো একদম বেসিক জিনিস। হুম। m l t টু দি পাওয়ার -2 এটা হলো h এর মাত্রা। g তাহলে g স্মল m ক্যাপিটাল তুমি এটা পেয়ে যাবে তোমার ভিডিও দেখে দেখে বা ছবি দেওয়া হচ্ছে না আজকে আচ্ছা g দেখো m আছে মানে m স্কয়ার আর নিচে r স্কয়ার মানে স্কয়ার স্কয়ার। তাহলে দেখো g এর মাত্রা কি হয়ে গেল সবার এসছে m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2 জাস্ট কোনা করে গুণ করো। দেখো বুঝতে অসুবিধা হলো যদি বুঝতে অসুবিধা হলে বলো অসুবিধা হচ্ছে কি আমি আচ্ছা এইবার প্রথমে আমরা মহাকর্ষ নিয়ে বলছি। দেখো প্রথমে বলছি মহাকর্ষ। মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে একটা সামান্য তফাৎ আছে। অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী যে বল দিয়ে কোনো বস্তুকে টানে। অভিকর্ষ মানে হ্যাঁ অভিকর্ষ। মহাকর্ষ মানে পুরো ইউনিভার্স। হ্যাঁ ইউনিভার্স পৃথিবীকে যে বল দিয়ে টানছে। না ইউনিভার্সে ইউনিভার্সে যে কোনো বস্তুকে যে বল দিয়ে টানে সেটাই হচ্ছে মহাকর্ষ। তার মানে গ্র্যাভিটেশন যেটা মানে আমাদের যেটা অভিকর্ষ ওটাও এক প্রকারের মহাকর্ষ। ওটা তো কিন্তু ওইটা পৃথিবীর জন্য যেটুকু সেটাকেই শুধুমাত্র আমরা অভিকর্ষ বলি। আর যে কোনো বস্তু ধর এই পেনটা আরেকটা পেনকে যে বল দিয়ে টানছে সেটাও মহাকর্ষের আন্ডারেই পড়ে। পৃথিবীর যেটা অভিকর্ষ ওটাও ওয়ান টাইপ অফ মহাকর্ষ। তাহলে কি হচ্ছে তাহলে অভিকর্ষ শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে আর মহাকর্ষটা কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলবে কি আকর্ষণ। হ্যাঁ শুধুমাত্র আকর্ষণ। মহাকর্ষ ব্যাপারটা হচ্ছে আদেও কি বিকর্ষণ বল কোনো আছে? না গ্র্যাভিটেশনের কোনো রিপালশন নেই শুধুমাত্র আকর্ষণ বল। কিন্তু যখন ইলেকট্রোস্ট্যাটিক বা ম্যাগনেটিজমের সময় আসবো তখন আমাদের আকর্ষণ বিকর্ষণ দুটোই থাকবে চুম্বক আর তড়িতের ক্ষেত্রে। মহাকর্ষ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল। এইবার দেখো আমাদের একটা টার্ম আছে মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র ধরো একটা বস্তু আছে m ভরের বস্তু। এই বস্তুর চারধারে যতটা অঞ্চলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেটাই হচ্ছে এর মহাকর্ষ ক্ষেত্র। কতটা ক্ষেত্রের মধ্যে তাহলে কোন বস্তুর চারধারে যতটা অঞ্চলের মধ্যে অন্য একটা ভরের বস্তুকে তুমি নিয়ে চলে আসছো তাহলে আকর্ষণ বলবে বিকর্ষণ নয় কিন্তু আকর্ষণ। তাহলে কোন বস্তুর
চার ধারে যতটা অঞ্চলের মধ্যে অন্য বস্তুকে আনলে সে আকর্ষণ করে, বা কোনো বস্তু চার ধারে যতটা অঞ্চলের মধ্যে তার আকর্ষণ বল ক্রিয়া করে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এইবার দেখো ক্ষেত্র হয়ে গেল, এইবার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কতটা ইয়াতে মানে জানতে পারবেন। কতটা জোর দিয়ে টানতে হবে। দেখো এইবার একটা তার মহাকর্ষ ক্ষেত্রটা বোঝা গেল এটা যতটা অঞ্চল। এবার এই মহাকর্ষ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে একটা একক ভরের বস্তুকে এনেছো, একক ভরের বস্তু, ধরো এটা আমাদের মহাকর্ষ ক্ষেত্র, এই এটাকে ক্যাপিটাল এম বলে দিই। ধরো এই ক্যাপিটাল এম ভরের বস্তুটার মহাকর্ষ ক্ষেত্র এই পুরো অঞ্চলটা। এবার তুমি এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে একটা একক ভরের বস্তুকে এনেছো, স্মল এম ভরের বস্তুটার কত মান হচ্ছে 1, সেটা 1 গ্রাম হতে পারে, 1 কিলোগ্রাম হতে পারে, 1 পাউন্ড হতে পারে, কিন্তু একক ভর। সে যত বল দিয়ে আকর্ষণ করবে সেটাই হচ্ছে এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তার মানে ধরো ওই বিন্দুটা মানে বস্তুটা কি একবারই হতে হবে, অন্য যদি কোনো না অন্য হলে হবে না। ধরো এই যে বস্তুটা এম ভরের বস্তুর জন্য আমি এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি আর দূরত্ব। এই এম ভরের বস্তু থেকে আর দূরত্বের কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। তাহলে এইখানে একটা একক ভরের বস্তুকে রেখে দাও, সে যত বল দিয়ে এই একক ভরের বস্তুকে আকর্ষণ করবে, এই বস্তুটা একক ভরের বস্তুকে যত বল দিয়ে আকর্ষণ করবে সেটাই হচ্ছে এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার দেখো তাহলে ভ্যালুটা কত হবে। দেখো আমাদের ফোর্স কত হবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এখানে কত আছে 1 বাই, এইটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার এটা একটা ভেক্টর রাশি। দেখো বল আমাদের ভেক্টর রাশি, তো বল ভেক্টর রাশি। তাহলে আমাদের যখন গ্র্যাভিটেশন বলেছিলাম, গ্র্যাভিটেশনটা যখন বলেছি ফার্স্ট থেকে, যখন আমাদের এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, আর দূরত্বের ব্যবধানে আছে, এদের মধ্যে ফোর্স ক্যাপিটাল জি m1 m2 বাই r স্কয়ার, এই একটা ভেক্টর রাশি। তার ডিরেকশন কোন দিকে, এই কোন দিকে, রেডিয়াস বরাবর, মানে সংযোগকারী সরলরেখা বরাবর এই r এর যে ডিরেকশন সেই ডিরেকশন বরাবর, মানে আর দেখো ওই যে এইটা ধরো কোন দিকে টানবে, একে এই বরাবর টানবে তো, কখনো এই বরাবর তো নয়। তাহলে যে সংযোগকারী রেখার বরাবর, সংযোগকারী রেখার যেটা ডিরেকশন সেই দিক বরাবর, তাহলে এইখানে দেখো এটা কোন দিক বরাবর হবে, না আর ক্যাপ এই দিক বরাবর, আর ক্যাপ বলছি ওটা বোঝা যাচ্ছে তো, ইউনিট ভেক্টর। আগের দিন দিবে কি ফোন খারাপ হয়ে গেছিল, জলে পড়ে গেছিল, ও জলে পড়েছিল সেটা কেন তুমি সুদ্ধা কোন জলে পড়ে গেছিল, সুদ্ধা পড়ে না, যা সুদ্ধা পুকুরে পড়ে গেছিল। যা যাই হোক, তো মহাকর্ষীয় ক্ষেত্র বলে বোঝা গেছে। ধরো এই যে মহাকর্ষীয় ক্ষেত্র বলে এটাকে আমরা ই দিয়ে ডিনোট করি, কি দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল ই দিয়ে। মানে এই যে একক ভরের বস্তুর উপর যে ক্রিয়াশীল বল, এটাই অ্যাকচুয়ালি ই, মাথায় ভেক্টর। কি সংজ্ঞা আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, সংজ্ঞা আসবে। তাহলে সংজ্ঞাটা কি হবে, মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের বস্তুর উপর যত বল কাজ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে না বস্তু? বিন্দুতে বইয়ে লেখা আছে,
সব বইয়ে লেখা আছে, বইয়ের বাইরে আমি কিছুই বলছি না। একটা ওয়ার্ড বইয়ের বাইরে বলি না। হ্যাঁ দুটি মহাকর্ষীয় বিভব আছে। এইবার শুধু এখন বুঝে নাও মহাকর্ষীয় বিভব আসবে। আচ্ছা প্রাবল্যটাই শেষ করি। ধরো আমাদের একটা বিন্দু বলে দিয়েছে, ধরো আমাদের এইখানে একটা বিন্দু, এই বিন্দু ধরলাম মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই। জাস্ট বলে দিয়েছে এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ই। এখানে তুমি m1 ভরের বস্তুকে রেখে দিয়েছো, তাহলে এর উপর কত বল কাজ করবে? একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল ই, তাহলে m1 ভরের বস্তুর উপর কত বল কাজ করবে? একক ভরের বস্তুর g স্মল m বাই r স্কয়ার। চলো আচ্ছা চলো, এইটা হচ্ছে আমাদের r, এটা r। ই এর ভ্যালু বলো এখানে, ই সমান কত হবে? g g ক্যাপিটাল M স্মল m বাই 1 বাই r বাই r স্কয়ার। এর উপর বল কত কাজ করবে? m1 ভরের বস্তু ই কে এবার ভুলে যাও। যদি আমাদের m1 ভরের বস্তুর উপর বল বলে f কত? g ক্যাপিটাল M m1 বাই r স্কয়ার। তাহলে g ক্যাপিটাল M বাই r স্কয়ার, এটা তো e, তাহলে e ইনটু m1, e ইনটু m1। তাহলে কোনো বিন্দুর প্রাবল্য যদি দেয়া থাকে, ওই বিন্দুতে m ভরের বস্তুটা আনছি, তার উপর কত বল কাজ করবে? সিম্পল ফোর্স সমান ওই বিন্দুতে ভর ইনটু ওই বিন্দুর প্রাবল্য। একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল ই, m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে? m ই। উত্তরে দেখো না। তাহলে আমরা কোনো বিন্দুর যদি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জানি, ধরলাম এখানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য e1 বলেছে, তাহলে এখানে তুমি m2 ভরের বস্তুকে আনছো, তাহলে এর উপর কত বল কাজ করবে এখানে? বলো। এর সমান m2 e1 হ্যাঁ এই e1 m2 e1 e1। দেখো e1 ভেক্টর রাশি, ক্লিয়ার? ছবি তুলুন। তুমি উঠছি কেন? তাহলে দীপ বলো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলো, ক্ষেত্র প্রাবল্য বলো কি? একক ভরের বস্তুকে এটা তো বই ঘর আসলে বই ঘর। হ্যাঁ একক ভরের বস্তুকে অঞ্চলে আনতে তো যে বস্তুকে অঞ্চলে আনতে একক ভরের উপর যতটা বল কাজ বল থাকতো বলো। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একক ভরের কোনো বস্তুর উপর যে বল কাজ করে রাকেশ বলো। মহাকর্ষীয় কোনো বস্তুর উপর, মহাকর্ষীয় কোনো বস্তু, হ্যাঁ মহাকর্ষীয় ক্ষেত্র ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রের হ্যাঁ মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকে কোনো বস্তু কে বিন্দু দাঁড়ান মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের বস্তুর উপর যে বল কাজ করে তাই হলো ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ভরের বস্তুর উপর যে বল কাজ করে তাই হলো ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের উপর একক ভরের কোনো বিন্দুর উপর যে বল কাজ করে তাকে বলা হয় ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য ক্ষেত্র প্রাবল্য। কেরামত করো। মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুর উপর একক ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য বলে। জিলাম বলো। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকা কোনো বিন্দু একক ভরের বস্তুর উপর কোন বিন্দুতে অবস্থিত একক ভরের বস্তুর উপর কোনো বিন্দুতে অবস্থিত একক ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করে ওই বিন্দু তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলে। আচ্ছা ঠিক আছে, পরের দিন আবার ধরবো। আচ্ছা এইবার আসছি মহাকর্ষীয় বিভব প্রাবল্য। দুটো জিনিস আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার আসছি মহাকর্ষীয় বিভব।
এইটা খুব ডেঞ্জার জিনিস। দেখো কি বলছে, ডেঞ্জার জিনিসগুলো। এম ভরের একটা বস্তু এখানে আছে, এইটা তার মহাকর্ষীয় ক্ষেত্র। এইখানে তুমি একটা একক ভরের বস্তুকে আনছো, একক ভরের বস্তু মানে 1 ইউনিট। অসীম দূরত্ব থেকে